ভোটের আগে ঢাকার ৩টি বিশেষ আসনে বিশেষ বরাদ্দ কি বলছেন উপদেষ্টা আসিফ। এদিকে জামায়াতে প্রার্থী তালিকায় বড় পরিবর্তনের ইঙ্গিত। এদিকে বসুন্ধরা সহ দেশের সব মোবাইল মার্কেট খোলা হয়েছে। এক্সপ্রেসওয়ে থেকে গাড়ি ছিটকে পড়ে পথচারীর মৃত্যু, আহত ৪ জন। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার জানিয়ে দেব বিস্তারিত। ফেব্রুয়ারিতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে ঢাকার ২৭৪টি ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানে বিশেষ উন্নয়ন বরাদ্দ দিয়েছে স্থায়ী সরকার মন্ত্রণালয়। তবে বরাদ্দ পাওয়া এসব প্রতিষ্ঠানের মধ্যে ২৭৩টি রয়েছে ঢাকার মাত্র ৩টি আসন, ঢাকা ৯, ঢাকা ১০ এবং ঢাকা ১১ এলাকায়। ৩ আসনের ভেতরে এত বড় বরাদ্দ হওয়ায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, ঢাকায় মোট ২০টি সংসদীয় আসন থাকলেও কেন শুধু নির্দিষ্ট ৩টি এলাকায় এই বরাদ্দ দেওয়া হলো? যে ৭৪টি আসনে মাদ্রাসা, মন্দির, শ্মশান এবং কবরস্থান বিশেষ বরাদ্দ দেওয়া হয়েছে, সেসব প্রতিষ্ঠানের অবস্থান ও বরাদ্দ বিশেষ করেছেন বিবিসি বাংলা। বরাদ্দ বিশেষ দেখা গিয়েছে একটি মাত্র প্রতিষ্ঠান বাদে বাকি ২৭৩টি প্রতিষ্ঠানের অবস্থানই সংসদীয় আসন ঢাকা ৯, ঢাকা ১০ এবং ঢাকা ১১ এলাকায়। ফলে নির্বাচনকে সামনে রেখে এই হঠাৎ বিশেষ বরাদ্দ নিয়ে নানান আলোচনা রয়েছে। ২৭৪টির মধ্যে অর্ধেকেরও বেশি অর্থাৎ ১৪৫টি মসজিদ, মাদ্রাসা ও মন্দিরের অবস্থান ঢাকা ১০ আসনের অন্তর্ভুক্ত ধানমন্ডি, কলাবাগান, হাজিরাবাগ এবং নিউ মার্কেট এলাকায়। ঢাকা থেকে নির্বাচন করতে মাত্র সপ্তাহখানেক আগেই স্থায়ী সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এই ঢাকা ১০ আসনে ভোটার হয়েছেন। প্রায় কাছাকাছি সময় এই সংসদীয় আসনে মসজিদ, মাদ্রাসা, মন্দিরে তার মন্ত্রণালয় থেকে কেন সিংহভাগ এবং বরাদ্দ দেওয়া হলো? স্থায়ী সরকার উপদেষ্টা আসিফ মাহমুদকে যে প্রশ্ন করা হলো, তিনি দাবি করেছেন এইসব প্রতিষ্ঠানের কাদের সুপারিশে বরাদ্দ দেওয়া হয়েছে তা তিনি জানতে চান। এদিকে ২৭৩টি প্রতিষ্ঠানের মধ্যে বরাদ্দ বাকি ২২৮টি প্রকল্প অন্য যে ২টি আসনে দেওয়া হয়েছে সেই দুটি হলো ঢাকা ৯ এবং ঢাকা ১১। ঢাকার এই ২টি আসন থেকেই আগামী নির্বাচনে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং এনসিপি সিনিয়র যুগ্ম সদস্য সচিব যারা অংশ নিয়েছেন। তাহলে একই ছাত্র উপদেষ্টা ও এনসিপি নেতা ঢাকার যেসব আসন নির্বাচন করবেন শুধুমাত্র সেসব এলাকায় মসজিদ, মাদ্রাসায় ভোটের আগে বিশেষ বরাদ্দ দেওয়া হয়েছে, এমন প্রশ্ন যাবে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন, বিশেষ বরাদ্দ দেওয়ার সময় তো শেষ হয়ে যায়নি, সারা দেশে অন্য অনেক জায়গাও রয়েছে বরাদ্দ দিতে। নির্বাচন কমিশনের আইন অনুযায়ী তফসিল ঘোষণার পর আর এই ধরনের প্রকল্পে বরাদ্দ দেওয়া যায় না। বিশেষ বরাদ্দ কিভাবে দেওয়া হয়? ওই ২৭৩টি প্রতিষ্ঠান বা প্রকল্পের অনুকূলে অর্থ ছাড়া দিতে চিঠি দেওয়া হয়েছে ঢাকা জেলা পরিদর্শকে। চিঠি পেয়ে এরই মধ্যে বরাদ্দ প্রদানের কাজ শুরু করা জানিয়েছেন বলে পরিষদের সংশ্লিষ্ট দপ্তর। বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপির আওতায় প্রতি বছর জেলা পরিষদের অনুকূলে দেশের বিভিন্ন ধর্মীয়, সামাজিক ও শিক্ষা প্রতিষ্ঠানের সাগর ও বিশেষ অর্থ বরাদ্দ দিয়ে থাকে অর্থ উপদেষ্টা। মসজিদ, মাদ্রাসা, মন্দির, পাঠাগার, গাজী, কবরস্থান, শ্মশানেই সাধারণ এই বরাদ্দের একটি বড় অংশ দেওয়া হয়। তবে সরকার বা মন্ত্রণালয় চাইলে এই বাইরে অন্য প্রতিষ্ঠানও বিশেষ অর্থ বরাদ্দ দিতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে সাধারণত ৩ লাখ টাকা পর্যন্ত বিশেষ বরাদ্দ দেওয়া হয় বিভিন্ন প্রতিষ্ঠানে। ৩ লাখ টাকা পর্যন্ত বরাদ্দ হলে টেন্ডার ছাড়াই প্রতিষ্ঠানের কমিটির মাধ্যমে অর্থ ছাড় করতে হয়। জেলা পরিষদের অনুকূলে এডিপির আওতায় বিশেষ বরাদ্দ কোনো প্রতিষ্ঠানে দেওয়া হবে সেই সিদ্ধান্ত নেয় স্থায়ী সরকার মন্ত্রণালয়। আর সাধারণ বরাদ্দ কোথায় যাবে সেই সিদ্ধান্ত নেন দেশের ৬১টি জেলা পরিষদ। আসিফ নজরুলের আসনে অর্ধেকেরও বেশি বরাদ্দ। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত ধানমন্ডি, হাজিরাবাগ, কলাবাগান এবং নিউ মার্কেট থানা নিয়ে গঠিত ঢাকা ১০ সংসদীয় আসন। ১৬ই অক্টোবর যে ২৭৪টি মসজিদ, মাদ্রাসা, মন্দির ও অন্যান্য ধর্মীয় এবং সামাজিক প্রতিষ্ঠানে স্থায়ী সরকার মন্ত্রণালয় থেকে বিশেষ বরাদ্দ এসেছে তার মধ্যে সংসদীয় এলাকা অন্যতম। বিশেষ বরাদ্দ পাওয়া ২৭৪টি প্রতিষ্ঠানের মধ্যে অর্ধেকেরও বেশি ১৪৫টি প্রতিষ্ঠানের অবস্থানী সংসদীয় আসন ঢাকা ১০ এলাকায়, যেখানে বরাদ্দের পরিমাণ ৪,৪৩,০০,০০০ টাকা। আর ২৭৪টি প্রতিষ্ঠানের মধ্যে মোট বরাদ্দ ৮,২৯,০০,০০০ টাকা। স্থায়ী সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সম্প্রতি ঢাকা থেকে নির্বাচন করার ঘোষণা দেন। তিনি ছিলেন কুমিল্লার মুরাদনগর উপজেলার ভোটার।
আসন্ন 13 জাতীয় সংসদ নির্বাচনে আসন্ন সমঝোতার ভিত্তিতে অংশ নিতে পারেন জামায়াতে ইসলামী সহ 8টি দল। এর ধারণা, বেশি দলের আলাদা অংশগ্রহণের মাধ্যমে নির্বাচনটি যাতে অংশগ্রহণমূলক হিসেবে মানুষের কাছে বিবেচিত হয় সেজন্য এই কৌশলটি দিতে পারেন দলটি। তাদের মতে বিএনপি সমমনাদের জন্য সুনির্দিষ্ট আসন রেখে দলীয় প্রার্থী তালিকা ঘোষণা করার এখন জামায়াতে একই পথে হাঁটতে পারে। সংখ্যাপাতিত পদ্ধতিতে PR সংসদ নির্বাচন জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে নভেম্বরে গণভোট আয়োজন সহ 5 দাবিতে সম্প্রতি সময়ে নানান কর্মসূচি পালন করছেন জামায়াতে ইসলামী ও সমমনার 7টি দল। এ কারণে ধারণা করা হচ্ছে তাদের মধ্যে আসন সমঝোতার বিষয়টি আসতে পারে। চলিত বছরের শুরুতেই জামায়াত 300 আসনের প্রার্থী তালিকা ঘোষণা করে নির্বাচনের মাঠে চমক দেখাতে সক্ষম হয়েছে। প্রার্থীরা মাঠে দিনরাত কাজ করছেন, সব আসনে তাদের একক প্রার্থী। এমন কোনো আসনের কথা শোনা যায়নি যেখানে জামায়াতের একাধিক প্রার্থী বা বিবৃতি প্রার্থী রয়েছে। এদিক সময় ময়দানে থাকার কারণে প্রার্থীরা ইতিমধ্যে প্রতিটি ভোটারের কাছে পৌঁছে যেতে সক্ষম হয়েছেন। 8টি দলের শরীয়ত অপর 7টি দলের জন্য প্রয়োজনীয় সংখ্যক আসন ছাড়বে জামায়াত। এ ভোটের একটি দায়িত্বশীল সূত্র নিশ্চিত করছেন, গত এক সপ্তাহ ধরেই তারা আসন ভাগাভাগি করে কাজ করছেন। জামায়াত শরিকদের জন্য কতটি আসন ছাড়বে এমন প্রশ্নের কোনো সুদুত্তর কারো কাছে থেকে পাওয়া যায়নি। তারা বলেছেন 8টি দলের শীর্ষ নেতাকে তারা সংসদে দেখতে চান। ইতোপূর্বে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার খুলনায় দলীয় একটি সমাবেশ বলেছিলেন, সব ইসলামপন্থীদের একই ছাতার নিচে আনতে জামায়াত প্রয়োজনে 100 আসন ছাড় দেবে। তবে 8টি দল এখন এই অবস্থান থেকে সরে এসেছে। তারা এখন একমত যে যাকে এই আসনে মনোনয়ন দিলে বিজয়ী হবে তাকে সেখান থেকে মনোনয়ন দেওয়া হবে। শরিকদের মধ্যে যে দলেরই হন সবার জন্য কাজ করবেন। এ বিষয়ে কথা বলছেন জামায়াতের কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এনহাজুল মাহবুব জোবায়ের। তিনি যুবদলের বলেছেন, 8 দলের শরিকরা কেউই এখন আসন সংখ্যার ভাগাভাগিতে নেই। তারা এখন বিজয়ী হতে চান এবং ইসলামকে বিজয়ী করতে চান। যাকে যেখান থেকে মনোনয়ন দিলে জিতবে তাকে চূড়ান্ত করবে 8টি দল। ইতিমধ্যে বর্তমান সময়কালে আলোড়ন সৃষ্টিকারী ইসলামিক বক্তা ও সংস্কার মিজানুর রহমান আজহারীকে জামায়াতের ঢাকা 5 যাত্রাবাড়ী ডেমরা আসনে মনোনয়ন দিচ্ছে বলে স্লোগান মিডিয়া ভাইরাল হয়েছে। জামায়াত সূত্রে অবশ্য এ তথ্য সরাসরি অস্বীকার করেননি। উপরোক্ত যোগ করেন যে জামায়াত দেশের খ্যাতনামা জনপ্রিয় আমলদের সংসদে নিয়ে আসতে চান। ইতিমধ্যে কুষ্টিয়ার একটি আসন থেকে আরেক জনপ্রিয় ইসলামিক বক্তা আমির হামজার মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে। এছাড়া যারা জনপ্রিয় আলেম কিন্তু সরাসরি জামায়াত করেন না তাদের মনোনয়ন দিলে এক ছাতার নিচে আনার চেষ্টা চলছে। গোয়েন্দা পুলিশ ডিবি হেফাজতকে থাকা স্মার্টফোন ও গ্যাজেট ব্যবসায়ীদের সংকট। মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ সাধারণ সম্পাদক আবু সাইদ পিয়াসকে বুধবার 9 নভেম্বর সন্ধ্যা 6টায় ছেড়ে দেওয়ার পর রাজধানী সহ সারা দেশে মোবাইল মার্কেটগুলো বৃহস্পতিবার সকাল থেকে খুলছেন ব্যবসায়ীরা। ফলে গতকাল দিনভর মার্কেট বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়া নেতা ও বিক্রেতারা স্বস্তি প্রকাশ করেছেন। বসুন্ধরা সিটি মোবাইল সিটি মার্কেটের ব্যবসায়ীরা জানান, গত মঙ্গলবার রাতে MBBS এর সাধারণ সম্পাদক আবু সাইদ পিয়াসকে ডিবি পুলিশ আটক করার প্রতিবাদে মোবাইল বিক্রেতারা মোবাইল বিক্রি বন্ধ রাখার সিদ্ধান্ত নেন। গতকাল সন্ধ্যায় আবু সাইদ পিয়াসকে ডিবি ছেড়ে দেওয়ার পর আজ থেকে স্বাভাবিকভাবেই প্রতিদিনের মতো সব মোবাইল মার্কেটের দোকান খুলছে। ক্রেতাদের সাময়িক সুবিধা হওয়ার এবং দুঃখ প্রকাশ করছে। ইস্টার্ন প্লাজার মোবাইল বিক্রেতা সাইম প্লাসের সহযোগীকার মোহাম্মদ কামাল হোসেন আজ মোবাইল মার্কেটগুলো স্বাভাবিকভাবে খোলা রয়েছে। চট্টগ্রাম নগরে বন্দর থানা নিমতলা এলাকায় এক্সপ্রেসওয়ে থেকে ছিটকে পড়ে একটি প্রাইভেট কার। এ ঘটনায় এক পথচারী নিহত হয়েছেন। তাছাড়া অন্তত 4 জন আহতের খবর পাওয়া গিয়েছে। বৃহস্পতিবার 20 নভেম্বর বিকাল 4:30টার দিকে বন্দর থানা নিমতলা মোড়ের কাছে শহীদ ওয়াসিম আকরাম এক্সপ্রেসওয়ে থেকে টয়োটা হ্যারিয়ার মডেলের এই প্রাইভেট কারটি ছিটকে পড়ে। দুর্ঘটনায় নিহতের নাম মোহাম্মদ শফিক। তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। আহতদের পরিচয় তাৎক্ষণিক নিশ্চিত করা হয়নি। পুলিশ জানায়, পতেঙ্গা থেকে শহরের দিকে যাওয়ার পথে এক্সপ্রেসওয়ে থেকে একটি প্রাইভেট কার ছিটকে নিয়ে চেয়ে পড়ে যায়। এ সময় পথচারী শহীদ গুরুতর আহত হন। তাকে হাসপাতালে নেওয়ার পর মারা যান। তিনি চট্টগ্রাম বন্দরের কর্মী বলে জানা গিয়েছে। তবে কিভাবে এক্সপ্রেসওয়ে থেকে গাড়িটি ছিটকে পড়েছে তা তাৎক্ষণিক জানা যায়নি। দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। বন্দর থানার পরিদর্শক তদন্ত সিরাজুল ইসলাম বলেছেন, গাড়িটি পদাঙ্গনের দিকে থেকে আসছিল নিমতলা মোড়ের কাছে বন্দর থানার বিপরীতে। এ ঘটনায় গুরুতর আহত 5 জনের মধ্যে এক তরুণী সহ 4 জনকে ইসলামী ব্যাংক হাসপাতালে এবং আহত পথচারী শফিককে মা ও শিশু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে শফিক হাসপাতালেই মারা যান।